মেনশন দিয়ে দেন সবাইকে আবার। ক্লাস শুরু এই সবাইকে মেনশন দিয়ে দেন। দিচ্ছি, আমি শুরু করি। আচ্ছা এটাই দেন। ঠিক আছে আমার, আচ্ছা আমার কথা কি শুনতে পারতেছো তোমরা? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, নুরি বলছে আসছি স্যার। আচ্ছা বাকিরা একটু আসুক তাহলে, সব একটু আসুক। ফাতেমাও চলে আসছে। আচ্ছা তাজওয়ার ইমতিয়াজ, আচ্ছা আবু বকর, আরেকজন কে জানি ছিল, ওরাও একটু আসুক। স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টা হচ্ছে আমাদের মানে লোডশেডিং হয়েছিল, ঠিক আছে? তো জেনারেটর স্টার্ট হইতে হইতে একটু সমস্যা হয়েছে, একটু টাইম লাগছে। এই জেনারেটর স্টার্ট হওয়ার মধ্যে দিয়ে সবার কি ছুপ ছুপ চলে গেছে, বোর্ডও চলে গেছিলো, ক্যামেরাও চলে গেছিলো, এসি টেসি লাইট সব চলে গেছিলো, ঠিক আছে? সো 8-এরও ঔম্য 7-এর ঔম্য নুরি অ্যান্সার করে দিচ্ছে। আচ্ছা দেখো, সো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? খুবই আন্তরিকভাবে দুঃখিত। বাট আমার কাছে কি মনে হয় জানো, যে আমি সাহিত্য নিয়ে বলতেছিলাম না, ওরা মনে হয় মাইন্ড করছে। বেসিক্যালি হচ্ছে আমাদের এই স্বর্ণ ভাই মনে হয় মাইন্ড করছে, মাইন্ড করে ইচ্ছা করে লোডশেডিংটা করাইছে, বুঝছো? যে এই আমি সাহিত্য পড়াই, তুমি এটা নিয়ে কথা বলতেছো, ঠিক আছে? ব্যাপারটা আসলে এরকম কিছুই না। যে মূলত আমি যেটা বুঝাচ্ছিলাম, যে তোমরা যেটা বলতেছিলা যে বোরিংয়ের ব্যাপারটা, যে হ্যাঁ থিওরি দুইটা হয়, একটা হচ্ছে লার্নিং, একটা বোরিং। সাহিত্যটা আমার কাছে বোরিং লাগে, কারণ এই যে যেটা বলতেছিলাম বুঝে চোপেন জমি লইব কিনা, বা ধরো আমি যখন একটু ইন্টারমিডিয়েটে আসছি, ঠিক আছে, এই লেভেলের যখন ইয়াগুলো পড়ছি, কবিতাগুলো পড়ছি বা যেটাই পড়ছি না কেন, আমার কাছে লার্নিং মনে হয় নাই। বাট হ্যাঁ কিছু কিছু আবার গদ্য পদ্য ছিল লার্নিংয়ের মতো। যেমন আমি যদি বলি, আমার মনে আছে বই পড়া, বই পড়াটা লিখছিল খুব সম্ভবত প্রমোদ চৌধুরী, বুঝছো? তো উনার যে গদ্যটা ছিল ওইটা আবার আমার কাছে ভালো লাগছে, যে স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, এবং তিনি লাইব্রেরিকে হাসপাতালের উপর দরজা দিছিলেন, ঠিক আছে? তো যে সবই যে খারাপ ব্যাপারটা এরকম না, বাট ওইটার সাহিত্য পার্টের ম্যাক্সিমাম আমার কাছে বোরিং লাগতো, ঠিক আছে? ওকে, আসি স্যার, আসি স্যার, তোমরা অনেকে অনেক কমেন্ট করে ফেলছো। হ্যাঁ ব্যাপার না, সমস্যা হতেই পারে। ওকে, তাজওয়ারও চলে আসছে। আচ্ছা মোটামুটি সবাই চলে আসে, শুরু করে দিই। ওকে হ্যাঁ, যে 7 নম্বরটা কি, লক্ষ্য নির্ধারণ করার এবং তা কিভাবে অর্জন করতে হবে সেই সিদ্ধান্তকে অলরেডি বলে দিচ্ছ তোমরা, পরিকল্পনা, ভেরি গুড। এবং 8 নাম্বারটা কি ছিল? 8 নাম্বারটা ছিল যে কোন পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে না, কোন পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে না। আচ্ছা পরিকল্পনার প্রকারভেদ, হ্যাঁ এটার মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু লক্ষ্য পাচ্ছি, আমরা হচ্ছে টার্গেটও পাচ্ছি, আমরা মিশনও পাচ্ছি, আমরা পলিসিও পাচ্ছি, কিন্তু আমরা ফলাবর্তন পাচ্ছি না। অর্থাৎ আমি কি বুঝতেছি, যে ভাইয়া দেখো প্ল্যানিং করার সময় যে প্রকারভেদ আছে, প্রকারভেদের মধ্যে কোনটা পড়তেছে না? আমার ফলাবর্তন পড়তেছে না। আমি যখন লক্ষ্যর দিকে তাকাবো, লক্ষ্য কিন্তু এক ধরনের পরিকল্পনা, টার্গেট বা মিশন সেটাও এক ধরনের পরিকল্পনা, পলিসিও এক ধরনের পরিকল্পনা। পলিসি যেমন হচ্ছে তোমার স্থায়ী পরিকল্পনার মধ্যে পড়ে, বাট ফলাবর্তন এটা কোনো প্রকারের মধ্যে পড়ে না। তার মানে আমার 8-এর অ্যান্সার কি? 8-এর অ্যান্সার হচ্ছে উম্ম। সো ওকে, সোনার তরী এটা খুব ভালো লাগে। সোনার তরী হচ্ছে যে রবীন্দ্রনাথেরটা না, যে মহাকালের প্রতীক হিসেবে দেখাইছিল। হ্যাঁ সোনার তরীটা ভালো। এই যে আমাদের যেমন হচ্ছে তোমার এই বিদ্রোহী কবিতাটা ভালো লাগে, বিদ্রোহী কবিতাটা হচ্ছে আমাদের বইয়ে, মানে আমাদের বলতে তোমাদের বই, এইচএসসির বইয়ে পুরোটা দেওয়া নাই, ঠিক আছে? এটা স্টার্টটা হচ্ছে এরকম যে বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমার নত শির সেই শিখর সীমাদ্রি, বলবীর বল, কি জানি, বলবীর বল, কি জানি একটা ছিল, যাই হোক উন্নত কি জানি,
হ্যাঁ, মুখস্থ করছিলাম একটা সময়, আমি ভুলে গেছি, বাংলা পড়াই না অনেক দিন। আচ্ছা, সো 8-এর অ্যান্সার হচ্ছে ফলাবর্তন। গেল। 9 চলে যাই। ব্যবস্থাপনা দর্পণ কি? ব্যবস্থাপনা দর্পণ অর্থাৎ আমার যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা ফুল একটা লাইক আয়নার মতো তোমাকে দেখা দিবে কি? এটা দেখা দিবে অবশ্যই পরিকল্পনা। কি দেখা দিচ্ছে? হ্যাঁ, কে দেখা দেয়? পরিকল্পনা দেখা দেয়। তুমি সংগঠনের মাধ্যমে ওই ব্যবস্থাপনার ফুল কার্যক্রমগুলো দেখতে পারবে না, তুমি নির্দেশনার মাধ্যমেও দেখতে পারবে না, তুমি প্রেষণা দিয়েও দেখতে পারবে না, তুমি নিয়ন্ত্রণ দিয়েও দেখতে পারবে না, তুমি শুধুমাত্র পরিকল্পনার মাধ্যমেই দেখতে পারবা যে আমার যে ব্যবস্থাপনা সেটার আয়নাটাকে, অর্থাৎ আমি যে ম্যানেজমেন্ট করতেছি বা এই যে ম্যানেজ করব, এটার পুরো নকশাটা, চিত্রটা বা দর্পণটা, আয়নাটা কোথার মাধ্যমে দেখা যাচ্ছে ভাইয়া? প্ল্যানিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে। তাহলে আমার 9-এর অ্যান্সার কি পাচ্ছি আমি? 9-এর অ্যান্সার সি। নুরি বলতেছে মমশির। হ্যাঁ, মমশির, চিরোন্নত মমশির, শির নেহারি আমার নত সেই শিখর সীমাত্রীর, বলবীর বল মহাবিশ্বের মহাকাশপারী চন্দ্র সূর্য গ্রহ তারাচারী ভুলক দুলক ঘোলক বেদিয়া খোদার আসন আরশে দিয়ে উঠিয়াছে চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। ওকে, সো 9-এর সি অনেকে বলে ফেলছো, ভেরি গুড। আচ্ছা, 10-এর হচ্ছে অনেকে বলতেছো উম্ম, তাজওয়ার বলতেছো, মানে হচ্ছে নুরি বলছো উম্ম, তাজওয়ার বলছো ডি। আচ্ছা, আমি দেখি 10-এ কি বলছে দেয়। নিচের কোনটি একক ব্যবহারের পরিকল্পনা? ওকে, নিচের কোনটি একক ব্যবহারের পরিকল্পনা? এটার অ্যান্সারটা কি? এ নীতি, 2 পদ্ধতি, 3 আইন নিয়ম বা রীতি, 4 কর্মসূচি, 5 কৌশল। নুরি, হ্যাঁ নুরি হচ্ছে উম্ম বলছো না ভাইয়া, এটা উম্ম হবে না। দেখো আমাকে কি বলছে, আমি একটু কোয়েশ্চেনটা পড়বো ভাইয়া। একক ব্যবহার বলছে, একক ব্যবহার। এই নীতি আমার স্থায়ী, পদ্ধতিও আমার স্থায়ী, আমার আইনও স্থায়ী, আমার কৌশলও স্থায়ী। শুধুমাত্র এই যে আমার কর্মসূচি, হ্যাঁ, এই কর্মসূচি বা প্রকল্প, ঠিক আছে, কর্মসূচি প্রকল্প, এগুলো হচ্ছে আমার একক পরিকল্পনা, এগুলো হচ্ছে আমার কি? একক পরিকল্পনা। তাহলে আমার 10-এর অ্যান্সার কি হচ্ছে? ডি। 10-এর অ্যান্সারটা কি? ডি। 10-এর অ্যান্সার সি না। ক্লিয়ার? সিও না, উম্মও না। যারা সি এবং উম্ম দিচ্ছ, না না, গ হবে মানে কি? গ হবে একক ব্যবহারের পরিকল্পনা হচ্ছে ভাইয়া কর্মসূচি। 10-এর অ্যান্সার 4, 10-এর অ্যান্সার 3ও না, 10-এর অ্যান্সার উম্মও না। হ্যাঁ, ওকে, নেক্সট। 11 নম্বর কি বলছে দেখো। 5 বছরের অধিক সময় ব্যবহারযোগ্য পরিকল্পনাকে কি বলে? 5 বছরের অধিক সময় ব্যবহারযোগ্য পরিকল্পনাকে কি বলে? আমি আগেই বলছি আমি যখন 1 বছরের থেকে ছোট, অর্থাৎ আমি যদি ধরি এটা এক্স পরিকল্পনাটা, হ্যাঁ, তাইলে এরকম। যদি দেখো 1 বছরের ছোট হয়, তাইলে সেটা হচ্ছে কি ভাইয়া? স্বল্প, সেটা হচ্ছে স্বল্প। যদি দেখো 1-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট, 1-এর থেকে বড় 5-এর থেকে ছোট, তাইলে সেটা হচ্ছে মধ্য, সেটা কি? মধ্যমেয়াদী। এবং যদি দেখো 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় আনলিমিটেড বা ধরো ইনফিনিটি আমি ধরলাম, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার দীর্ঘ, এটা হচ্ছে কি ভাই? আমার দীর্ঘ। ক্লিয়ার? সো আমি যখন মেয়াদ, ধরো প্রকল্পটাকে, পরিকল্পনাকে যখন আমি প্রকারভেদ করি, তখন মেয়াদ ভিত্তিক যে পরিকল্পনা সেটা হচ্ছে 3টা। একটা হচ্ছে স্বল্প, একটা হচ্ছে মধ্য, একটা হচ্ছে দীর্ঘ। এই স্বল্পটা কি? 0 to 1, মধ্য কি? 1 to 5, দীর্ঘ কি? অ্যাবভ 5, 5-এর উপরে। সো এখানে আমার কোশ্চেনে কি বলছে দেখো তো, 5 বছরের অধিক সময় ব্যবহারযোগ্য পরিকল্পনাগুলো কি? এটা হচ্ছে স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী, নাকি একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা অর্থাৎ একাত্ম পরিকল্পনা, নাকি 2বার ব্যবহারযোগ্য পরিকল্পনা, নাকি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা? অনেকের এইটাতে কনফিউশন থাকে যে না এটা পঞ্চবার্ষিকী হবে, বাট আসলে না ভাই। আমি যখন পরিকল্পনাকে ভাগ করি তখন শুধুমাত্র মেয়াদ ভিত্তিতে 3টাই পাই, একটা হচ্ছে স্বল্প, মধ্য, দীর্ঘ। সো এটা আইদার তোমার কাছে মনে হতে পারে স্বল্প নয় দীর্ঘ। সো স্বল্প কেন না? কারণ হচ্ছে 0 থেকে 1, তার মানে এটা স্বল্প না, এটা পঞ্চমও না, এটা 1বারও না, এটা 2বারও না, এটা কি? দীর্ঘমেয়াদী। এটা অ্যান্সার কি হবে তাইলে? 11 অ্যান্সার খ হবে। 11 অ্যান্সার কি হবে? খ হবে। ওকে, ফাতেমা, ইব্রাহিম, আবু বকর,
ওরা হচ্ছে অ্যান্সার দিয়ে দিছে নুরি, এরপর হচ্ছে তাজওয়ার, ওরা অ্যান্সার দিয়ে দিছে 11 বি। হ্যাঁ ওকে, তাজওয়ার, এরপরে নুরি, এরপর ফাতেমা হচ্ছে 12 ক বলছে। 12 কোশ্চেনটা দেখি কি কি বলছে। 12 বলছে পরিকল্পনা কি? এটা একটা মনন চিন্তন প্রক্রিয়া, ওকে। শারীরিক প্রক্রিয়া, ওকে। বাহ্যিক প্রক্রিয়া, ওকে। অন্তর্মুখী প্রক্রিয়া না, আচ্ছা যাই হোক, তো কাল্পনিক প্রক্রিয়া, ওকে। পরিকল্পনাটা ভাই কাল্পনিক না, ঠিক আছে, এটা ইমপ্লিমেন্টেশন আছে। অভ্যন্তরীণ না, বাহ্যিকও না, অর্থাৎ মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা শুধুমাত্র অভ্যন্তরীণ বাহ্যিক ব্যাপারটা এরকমও না, এটা কোনো শারীরিক প্রক্রিয়া না। এটা তাইলে কি ভাই? একটা থট প্রসেসের মধ্যে দেওয়া যায়, মনন চিন্তা, মেন্টাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এটার উপর বেস করে হচ্ছে পরিকল্পনাটা হয়, তাই না? যে ভবিষ্যতে আমি কি করতে চাই, এটার জন্য বর্তমানে আমার কি করতে হবে, ঠিক আছে। সো এটা পুরোটাই কি একটা মনন চিন্তন প্রক্রিয়া। যারা যারা 12 এ অ্যান্সার করছো সবাই রাইট, ভেরি গুড। এই বাচ্চাগুলো তো অনেক ট্যালেন্টেড রে। তোমরা যদি এখনই এগুলো পারো তাহলে তো ইনশাল্লাহ অনেক আগে থাকবা, ইনশাল্লাহ। দোয়া রইল তোমাদের সবার জন্য। 13 নম্বর কি দেখো, কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য? কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য? অর্থাৎ একটা উত্তম পরিকল্পনা হইতে কয়েকটা বৈশিষ্ট্য লাগে, তাই না? এর মধ্যে এখানে কোনটা আছে দেখো তো। সুস্পষ্ট উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য, ঝুঁকিহীন উদ্দেশ্য, প্রাসঙ্গিক উদ্দেশ্য, নাকি হচ্ছে উত্তম উদ্দেশ্য? কোনটা হবে? 13 অ্যান্সার কি হবে? যে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, একটা উত্তম পরিকল্পনা অনেকগুলো বৈশিষ্ট্য থাকে আমরা জানি, তাই না? এর মধ্যে এই অপশনগুলোর মধ্যে কোনটা দেওয়া আছে বলো তো? 13 অ্যান্সার কি হবে? তেরো অ্যান্সার কি পারো না? আচ্ছা, তাজওয়ার বলছে 13 এ, ফাতেমা বলছে 13 এ, ওকে। আর কেউ? নুরি বলছে 13 4, ওকে। আর কেউ? এনিওয়ান এলস? ফাতেমা আবার 14। আচ্ছা দেখ, 13তে আসি। 13 অ্যান্সার হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। একটা পরিকল্পনার অবভিয়াসলি একদম একটা উত্তম পরিকল্পনা, হ্যাঁ, আইডিয়াল প্ল্যানিংয়ের মধ্যে অবশ্যই যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। অর্থাৎ একটা কোম্পানির একটা নির্দিষ্ট একদম ক্লিয়ার একটা উদ্দেশ্য থাকে, যে না এটা অর্জন করা আমার উদ্দেশ্য, এটা আমার টার্গেট, হ্যাঁ। এটাকে ফিল আপের জন্য আমার কি কি করতে হবে সেইটার উপর বেসিস করে আমরা কাজগুলো করে থাকি। তার মানে আমি যদি দেখি যে উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে এখানে কোনটা, সুস্পষ্ট উদ্দেশ্য হচ্ছে রাইট। আমার উত্তমের জন্য বিশেষ উদ্দেশ্য লাগে না, প্রাসঙ্গিক উদ্দেশ্য লাগে না, ঝুঁকিহীন উদ্দেশ্য লাগে না, উত্তম উদ্দেশ্য লাগে না। এগুলা বোধহয় বানোয়াট, ঠিক আছে। এগুলা উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে নাই। ক্লিয়ার? ওকে। সো 13তে সুমাইয়া বিনতে বলছো খ, না বিশেষ উদ্দেশ্য হবে না। যারা হচ্ছে বিশেষ উদ্দেশ্য এবং প্রাসঙ্গিক বলছো তারা জেনে নাও যে ভাই এটার অ্যান্সার হবে না। এটার অ্যান্সার কি ভাই? ক। অ্যান্সার কি? ক। হ্যাঁ, আবু বকর ঠিক বলছো, ওকে। 14 অ্যান্সার অলরেডি মনে হয় দুজন দিছে, ফাতেমা দিছে, তাজওয়ার দিছে। আচ্ছা দেখো কি বলছে, নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা না? স্থায়ী পরিকল্পনা, এখন স্থায়ী পরিকল্পনা কি কি সেটা আমি জানি। কি কি? প্রক্রিয়া, নীতি, পদ্ধতি, নিয়মবিধি, তাই না? তাহলে কি এই যে প্রকল্পটা আমার স্থায়ী পরিকল্পনা না, কারণ প্রকল্প হচ্ছে আমার একার্থক পরিকল্পনা। প্রকল্পটা কি? একার্থক পরিকল্পনা। দেখো এই কোশ্চেনটা না এভাবে আসতে পারে, আবার এভাবে আসতে পারে। ফর এক্সাম্পল তোমাদের মধ্যে এভাবে দিল যে পদ্মা সেতু নির্মাণ, আমি ভাই একটু এখানে লিখি, হ্যাঁ, পদ্মা সেতু নির্মাণ, বা ধরো আমাদের হচ্ছে যে মেট্রো রেল, হ্যাঁ, মেট্রো রেল নির্মাণ, বা ধরো এই যে আমাদের যে পারমাণবিক পাওয়ার প্ল্যান্টগুলো আছে, ঠিক আছে, এইগুলা। তো এইগুলা কোন ধরনের পরিকল্পনা? এটা যদি আসে যে পদ্মা সেতু নির্মাণ বা মেট্রো রেল নির্মাণ বা হচ্ছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এগুলা কোন ধরনের পরিকল্পনা? এগুলো হচ্ছে ভাই একার্থক পরিকল্পনা। একার্থকের মধ্যে কোনটা ভাই? এই যে প্রকল্প। একার্থকের কোনটা? প্রকল্প। অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য একটা জিনিস যখন করা হয় তখন সেটাকে কি বলে? একার্থক। এটা একবারই করা হয় এমন না যে বারবার। পদ্মা সেতু কি এই জন্য বানায় যে আমি বারবার প্রতি বছর বানাতে থাকবো, যে একবার বানাবো এরপর ভাঙবো এরপর আবার বানাবো? ব্যাপারটা তো এরকম না, তাই না? তাইলে এই 14 অ্যান্সার কি হবে? ক। আর আমি কি বলছি 13 অ্যান্সারও কি? ক।
সুস্পষ্ট উদ্দেশ্য। ক্লিয়ার? ওকে, পূর্ণ দেখো, পূর্ণতে কি বলছে? পরিকল্পনার প্রথম ধাপ কোনটি? পরিকল্পনার প্রথম ধাপ কোনটি? সুযোগ সুবিধা শনাক্তকরণ, লক্ষ্য নির্ধারণ করা, তথ্য সংগ্রহ, বিকল্প পন্থা নির্ধারণ, শ্রেষ্ঠ বিকল্প নির্বাচন। প্রথম ধাপ, এইটা তোমরা না পারতে পারো। কেন পারতে পারো না জানো? এই কোশ্চেনটা কবে আসে জানো? এই কোশ্চেনটা আসছিল, আমি যদি ভুল না করে থাকি, খুব সম্ভবত ঢাবি 6-7 সেশনে। 6-7 সেশন মানে বুঝতে পারতেছো? এখন থেকে তোমরা কত 26 না? হ্যাঁ, তোমাদের থেকে এক্স্যাক্টলি 20 বছর আগে, তোমাদের থেকে এক্স্যাক্টলি 20 বছর আগে। তোমাদের মনে হয় অনেকের 20 বছর বয়সই হয় না, তোমরা তখন মনে হয় জন্মগ্রহণ করো না অনেকে, ঠিক আছে? সো তখন আসছিল, তখনকার সময় যে বই ছিল, সেই বইয়ের মধ্যে পরিকল্পনার ধাপে কি দেওয়া ছিল ভাইয়া? সুযোগ সুবিধা শনাক্তকরণ। এটা ছিল প্রথম স্টেপ। আমি কি বুঝাইতে পারতেছি? তখনকার সময় কি ছিল ভাই? পরিকল্পনার প্রথম ধাপটা কি? সুযোগ সুবিধা শনাক্তকরণ। সুযোগ সুবিধা শনাক্তকরণ। সো ঢাবিতে যেটা হয়, রিপিট কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে, এই জন্য এটা দিয়ে রাখছি, যদি রিপিট আসে তোমরা যেন ভেবাচাকা না খেয়ে যাও, ঠিক আছে? ইররিলেভেন্ট কিছু আসবে না। আর আমরা বর্তমানে বই যেগুলো পড়তেছি সেটা কি? ভবিষ্যৎ মূল্যায়ন। সেটা কি ভাইয়া? প্রথম স্টেপটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যায়ন, আর লাস্টের স্টেপটা কি? যে আমার হচ্ছে বিকল্প মূল্যায়নের পরে দেন ওইটা ইমপ্লিমেন্টেশন, তাই না? তো বিকল্পর প্রয়োগ। সো এটা হচ্ছে লাস্ট স্টেপ। সো প্রথম স্টেপ বা লাস্ট স্টেপ যদি বলে, তাহলে কীভাবে অ্যান্সার করবে বুঝতে পারছি? হ্যাঁ, পূর্ণ অ্যান্সার ক, নট বি। লক্ষ্য নির্ধারণ না, এটা এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক। এবং আমাকে যদি বলতো যে বর্তমান যুগ, তাহলে হচ্ছে ভবিষ্যৎ মূল্যায়ন। এটা কি ভাইয়া? ভবিষ্যৎ মূল্যায়ন। তোমরা কে কোন বই পড়ো জানি না, বাট আমার কাছে মনে হয় যে তোমরা হচ্ছে এইচএসসিতে ম্যানেজমেন্টের জন্য, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা কে কি বলছে জানি না, বাট আমি তো দেখো ভাই, আমি কি বলতেছি একটু বুঝবা। আমি অনেক বই পড়ি, অনেক বই বলতে অনেক বই পড়ি। হ্যাঁ, বই পড়ার আমার অনেক অভ্যাস আছে। ইভেন্চুয়ালি যে শুধুমাত্র আমার এই একাডেমিক বই পড়ি সেটাও না, আমি বিজনেস রিলেটেড বলো বা সেলফ ইমপ্রুভমেন্ট বলো বা হচ্ছে আদার্স বলো, এগুলো আমি পড়ি। আমি অনেক জার্নালও পড়ি, আমি অনেক ম্যাগাজিনও পড়ি, ঠিক আছে? সো আমি বুঝি যে বইগুলো কীরকম। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া কোর ম্যানেজমেন্ট, হ্যাঁ, কোর ম্যানেজমেন্টের জন্য কোন বইটা ভালো, বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি আবারও বলতেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এইচএসসি লেভেলে আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের জন্য খালিকুজ্জামানের বইটা পড়লে ভালো। খালিকুজ্জামান, ঠিক আছে? বাংলায় লেখা থাকে মনে হয় এরকম, খালিকুজ্জামান, ঠিক আছে? তোমরা মনে করো না আমি কোনো হচ্ছে স্পন্সরশিপে আছি, কোনো স্পন্সরশিপে নাই, ঠিক আছে? সে আমাকে কোনো টাকা পয়সা দেবে না তার বই প্রমোশন করার জন্য। বাট জিনিসটা হচ্ছে আমি চাই আমার স্টুডেন্টরা যেন ভালোটা পড়ে। হ্যাঁ, যারা হচ্ছে বাংলা ভার্সনের আসো, বাংলা ভার্সনের জন্য আমার কাছে মনে হয় খালিকুজ্জামান স্যারের যে হচ্ছে এইচএসসির বইটা আছে ম্যানেজমেন্টের জন্য, সেটা পড়া ভালো। হ্যাঁ, এই যে আমি বললাম তো আমি অক্ষরপত্র পড়তেছি, ঠিক আছে? আমি পড়তেছি মানে আমি পড়ছিলাম, হ্যাঁ, অক্ষরপত্র পড়ছি, খালিকুজ্জামান স্যারের বই পড়ছি। দেন হচ্ছে আবার তোমাদের এই আরও 2টা পাবলিকেশন ছিল, কি জানি। একটা হচ্ছে আমি বলি খালিকুজ্জামানটা কোন কোন কলেজের দেয়, আমি তোমার বলে দিই। খালিকুজ্জামানটা হইতেছে তোমার ইয়াতে দেয়, নটর ডেমে দেয়, হলিক্রসে দেয়, ঢাকা কলেজে দেয়, সিটি কলেজে দেয়। হ্যাঁ, এরা হচ্ছে খালিকুজ্জামানের বইটা সাজেস্ট করে। আবার তোমার কমার্স কলেজে ওনাদের হচ্ছে আবার একটা টিচার ছিল, তো ওইটা সাজেস্ট করে। কিছু কিছু জায়গায় হচ্ছে অক্ষরপত্র সাজেস্ট করে। অক্ষরপত্রটাও হচ্ছে, দেখো বই কোনোটা খারাপ বলতেছি না আমি, হ্যাঁ, যে কোনো বই খারাপ সেটা না, ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি একটা করে আসি। হ্যাঁ, একটা করে আসি। জি ভাই, আমি খালিকুজ্জামানটা পড়ি, ভেরি গুড। সেকেন্ড পেপার ফাইনাল সেকেন্ডের জন্য কোনটা ভালো হবে সেটাও আসতেছি। আমার হচ্ছে খালিকুজ্জামানের বইটা পড়ে, ওকে ভেরি গুড। দেখো খালিকুজ্জামান স্যার হচ্ছে আমাকে কোনো প্রমোশন দেবেন, আমি সেটাই বললাম যে আমি যখন পড়ছি, হ্যাঁ, আমি ওইরকম কম্পারিজন করতাম যে বড় বড় যে টপ কলেজগুলো আছে, আমি তো ঢাকায় পড়ছি, আমার হচ্ছে কলেজ ছিল ঢাকা কলেজ, ঠিক আছে? আমি নটরডেমে ছিলাম, নটরডেমে থেকে হচ্ছে 1 মাসের মধ্যে আমি শিফট করছি ঢাকা কলেজে।
কজ তখন এই মেট্রো রেল ছিল না, তখন মেট্রো রেল নির্মাণাধীন। আমার বাসা হচ্ছে তোমার মানে মানে নটরডেম থেকে অনেক দূরে। হ্যাঁ, তো তখন যাতায়াতি করতে আমার প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত। সেই 8টা সাড়ে 8টায় ক্লাস থাকতো, আমার 6টার সময় বাইরেই হইতে হতো বাসা থেকে। দেন আবার ক্লাস শেষ হয়ে আস্তে আস্তে আমার সন্ধ্যা 6টা হয়ে যেত। তো আমি 12 ঘন্টার জন্য আমার কলেজে যাই, আমি নিজের কাছে পড়বো কখন, আমি আমার মানে স্যারদের কাছে পড়বো কখন, আর নিজের পড়া পড়বো কখন। এই জন্য নটরডেমটা শিফট করে আমি হচ্ছে ঢাকা কলেজে শিফট করি। ঢাকা কলেজে হতেছে নটরডেম, ঢাকা কলেজে আমার কাছে ওই 19-20 ছিল। আর মূলত ভাই কি কলেজ প্রাইডটা কোনো বিষয় না, ঠিক আছে? আমি এই স্টেজে বলি তোমাদেরকে, ওই স্টেজে মনে হবে যে না, যে ভালো কলেজে পড়ে ওর রেজাল্ট ভালো করা মানে অনেক কিছু, ব্যাপারটা এরকম না। যে ধরো ওই রাস্তার বলে মানে ধরো একদম ওই দূর প্রান্তে বান্দরবনের কোনো এক জেলাতে আছে, সে ওইখান থেকে জিপিএ 5 পাইতেছে। তুমি ঢাকা কলেজে পড়ো, নটরডেমে পড়ো, বা হচ্ছে তুমি ভিকারুননিসা পড়ো, হরিক্রসে পড়ো, তুমি জিপিএ 5 পাইতেছো, দুইজন কিন্তু সেমই ভাইয়া, ঠিক আছে? বরঞ্চ যে ওই অঞ্চলে থাইকা হচ্ছে জিপিএ 5 পাইতেছে, ওর জিপিএ 5 এর মূল্য আমার কাছে মনে হয় বেশি। কারণ ও ওই জায়গার মধ্যে এত ফ্যাসিলিটিস নাই, এত ভালো টিচার নাই, এরপরেও নিজে নিজে শিখা পড়ছে। সো পড়াশোনা অবশ্যই নিজের কাছে, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে খালিকুজ্জামান স্যারের বইয়ের মধ্যে এই যে এগুলা সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে? কোনটা কি দেওয়া আছে সুন্দর মতো। অন্যান্য বইগুলো পড়ছে ওইগুলো খারাপ, ব্যাপারটা এরকম না, ওইগুলোও ভালো। আর তোমরা যেটা বলছো ফাইন্যান্স সেকেন্ডের জন্য, ফাইন্যান্স ফার্স্টের জন্য যেটা করছি, ফার্স্টের জন্য আমি শহীদুল্লাহ স্যারেরটা পড়ছিলাম। শহীদুল্লাহ চিনো কিনা জানি না, ফাইন্যান্স ফার্স্ট, আমি ফাইন্যান্স ফার্স্টের ক্লাস নেই, সো ওইটার জন্য শহীদুল্লাহ স্যারের বইটা পড়ছিলাম। এবং সেকেন্ডের জন্য আমি খালিকুজ্জামান স্যারের বইটাই পড়ছিলাম, ঠিক আছে? ফাইন্যান্স সেকেন্ডের জন্য আমি খালিকুজ্জামান স্যারের বইটা পড়ছিলাম। ফাইন্যান্স সেকেন্ডটা অনেকে শহীদুল্লাহ স্যারেরটা পড়ে, দুইটাই ভালো। শহীদুল্লাহ স্যারেরটা ভালো, খালিকুজ্জামান স্যারেরটা ভালো। বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে জিনিসটা কি ছিল ভাই, এটা আমার ওপিনিয়ন কেন বলতেছি, আমার কাছে মনে হচ্ছে খালিকুজ্জামান স্যারের বইটা সাজানো একটু বেশি শহীদুল্লাহ স্যারের থেকে ফাইন্যান্সের ক্ষেত্রে। হ্যাঁ, আর ব্যবস্থাপনার ক্ষেত্রে তো অবশ্যই খালিকুজ্জামান আমার কাছে মনে হয় প্রেফার। আর তুমি যেটা মনে করতেছো না, যে শহীদুল্লাহ স্যার বলো বা খালিকুজ্জামান স্যার বলো বা অক্ষরপত্র বলো বা যে যেটাই পড়ো না কেন, সবগুলাই কিন্তু ভাই কপি, সবগুলাই কপি, ঠিক আছে? এই যে আমাদের যে স্যারদের রাইটার, আচ্ছা থাক এগুলা না বলি থাক, ঠিক আছে? এটা তাহলে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, ঠিক আছে? তোমাদেরকে একটু সিক্রেটলি বলি, এটা কাউকে বললো না, জানেও না। সবগুলো বই কপি বলতে কি বুঝাইছে, ইংলিশ যে বইগুলো থাকে না, দেখবা বিভিন্ন বড় বড় প্রফেসর ডক্টরেটদের বই থাকে, ওইটাই জাস্ট একটু ট্রান্সলেট করে সুন্দর করে একটু জাস্ট সাজানো নিজের মতো করে, এটাই পার্থক্য, আর কিছুই না, ঠিক আছে? ওই ইংরেজি যে স্যারদের বই আছে, সে ব্রিটিশ আমলেদের বা ইউএসের এদের যে বই টইগুলো আছে, এদেরগুলাই স্যাররা কি করতেছে, স্যাররা ওটা পড়ছে, গবেষণা করছে, করে বাংলায় আমরা যেন সুবিধা, মানে যারা বাংলা ভার্সনে আসি তার যেন ইজিলি বুঝতে পারি, এর জন্য বাংলায় এই বইগুলা তারা বাই করছে। দ্যাটস ইট, আর কিছুই না। এবং সরকার কর্তৃকও তুমি যখন বোর্ড এক্সাম দিবা, দেখো এইচএসসির কিন্তু বোর্ড বই 3টা, বাংলা, ইংলিশ, আইসিটি। তো আবার বাংলা ফার্স্ট, ইংলিশ ফার্স্ট, এই আইসিটি সেকেন্ড পেপারও কিন্তু কোনো হচ্ছে বোর্ড কর্তৃক নির্দিষ্ট না। বাট তুমি যে জায়গায় যাও না কেন, বই যখন এইচএসসি কোয়েশ্চেন করে, তখন দেখবা যে তোমার এই ম্যানেজমেন্টের মধ্যে কেউ না কেউ খালিকুজ্জামান স্যারের বইটা নিছেই, ঠিক আছে? কেউ না কেউ, দেন অক্ষরপত্র নিছে। বাট মেইনলি ম্যাক্সিমাম টিচার খালিকুজ্জামান বইটা ফলো করে। স্যারদের সাথেও তো আমাদের কথা হয়, যে আমরা যখন তোমাদেরকে পড়াই, আমরা তো রিসার্চ একটা টিম আছে, তাই না? যে তারা কোন জায়গা থেকে কে কী কোয়েশ্চেন করে না করে, বোর্ড কীভাবে কোয়েশ্চেন করে, সব সেটআপই আছে। তো তোমরা যেহেতু বর্তমানে এইচএসসি আসো, তোমরা একটু ট্রাই করবা যে যার যেটা বই আছে, আমি বলছি নতুন করে বই কিনতে হবে সেটা না, যদি দেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ, না দেওয়া থাকলে ভালো। আচ্ছা, আমি ফাইন্যান্স 2টাই খালিকুজ্জামান স্যারের বই পড়ি, হ্যাঁ পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমি তো বললাম এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই, আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট পেপার ফাইন্যান্স ফার্স্ট শহীদুল্লাহ স্যারেরটা ভালো, আর সেকেন্ড হচ্ছে খালিকুজ্জামান স্যারেরটা ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আমি 3-4টা বই ঘাটি, যে বইটা আমার কাছে মনে হয় যে আমার জন্য সুইটেবল, আমি ওইটাই পড়ি, ঠিক আছে? আমি সব বই পড়ি, পড়ার পর যেটা মনে হয় এটা আমার জন্য পড়লে বেশি ভালো, ইজিলি বুঝতে পারি, গুছানো আছে, আমি ওইটা বেশি ভালো করে পড়ি, ওই বইটা, ঠিক আছে? আচ্ছা আসি, অনেক কথা হয়ে গেল আনুষঙ্গিক, তো যদিও তোমাদের ভালোর জন্যই বলছি, ঠিক আছে? তো মুছে দিই। তো প্রথমটা কি ভাই, সুযোগ সুবিধা শনাক্তকরণ। আর বর্তমান সময় যদি হয়, তাহলে প্রথম স্টেপে কি, ভবিষ্যৎ মূল্যায়ন, ঠিক আছে? ওকে, গেল। 16 নম্বর কি, একজন ব্যবস্থাপকের কাজের পরিধি নির্ধারিত হয় কিসের উপর বেস করে, উদ্দেশ্য দ্বারা, নীতি দ্বারা, পলিসি দ্বারা, বিধি দ্বারা, নাকি হচ্ছে উপরে সবকটি?
হ্যাঁ হ্যাঁ, এই 16 নম্বরের অ্যান্সার কি হবে? যে একজন ব্যবস্থাপকের কাজের পরিধি নির্ধারিত হয় কিভাবে? যে উদ্দেশ্য দ্বারা, নীতি দ্বারা, পলিসি দ্বারা, বিধি দ্বারা, নাকি হচ্ছে উপরে সব কয়টি? ওকে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 16-র অ্যান্সার গ, পলিসি দ্বারা। 16 অ্যান্সার কি ভাইয়া? পলিসি দ্বারা। সবাই কি ঘুমায় গেছো? কয়টা বাজে? 1:08। 1:08 ঘুমায় যাওয়ার কিছু নেই, ঠিক আছে, ইনশাল্লাহ ছেড়ে দেবো ভাইয়া। সো 16 অ্যান্সার কি? পলিসি দ্বারা। ভেরি গুড। ফাতেমা বলছো, নুরি বলছো, এই তাজওয়ার, দেন হচ্ছে আবু বকর, ওরা কোথায়? ওরা কিছু বলতেছে না কেন এখন, নাকি ঘুমায় গেছে? এই যে তাজওয়ার বলছে 16 ই, না ভাইয়া 16 ই হবে না। একজন ব্যবস্থাপকের কাজের পরিধি নির্ধারণ করা হয় এটার পলিসি দ্বারা, অর্থাৎ সে ওই পলিসির আন্ডারে কাজ করে, ঠিক আছে, পলিসির বাইরে সে কিছু করতে পারে না, ঠিক আছে। এখন এইচআর এর কাজ হচ্ছে স্টাফ নিয়ে আসা, ওদেরকে ট্রেন করা, ওদেরকে ছাঁটাই করা, ওদের প্লেসমেন্ট করা, ওদের পেমেন্ট কত হবে না হবে এগুলো নিয়ে কাজ করা। এখন এই কাজ কি যে সেলস আছে সে করবে? করবে না। এটা যদি করে তাহলে কি হলো? পলিসি ব্রিচ করা হলো, ঠিক আছে। সো একজন ব্যবস্থাপকের কাজ পরিধি কোথা দ্বারা নির্ধারণ হয়? পলিসি দ্বারা নির্ধারণ হয়, ঠিক আছে। ঘুমাস নাই, আসিস, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো 16 অ্যান্সার কি পাইলাম ভাই? পলিসি দ্বারা, হ্যাঁ, সি। নেক্সট 17, কোনটি স্থায়ী পরিকল্পনা? আবারও সেম, প্রোগ্রাম, প্রজেক্ট, বাজেট। এই যে দেখো, প্রোগ্রাম, প্রজেক্ট, বাজেট। এই প্রজেক্ট, বাজেট তিনোটাই একার্থক। তিনোটাই কি ভাই? একার্থক পরিকল্পনা। শুধুমাত্র এই পলিসি, এটা হচ্ছে আমার স্থায়ী পরিকল্পনা, ঠিক আছে। সো কোশ্চেন কিন্তু মোটামুটি এরকম ঘুরে পেঁচাই আসে, তাই না? সো 17 অ্যান্সার কি ভাইয়া? 17 অ্যান্সার হচ্ছে সরি, 17 অ্যান্সার হচ্ছে পলিসি। 17 অ্যান্সার কি? পলিসি, ডি। আচ্ছা, কনফিউশনে ছিল, প্যারা নাই। নীতি দ্বারা কেন হলো না? নীতি দ্বারা কেন হলো না? কি নীতি দ্বারা হলো না? এটা কি আগে কোনো কিছু ছিল নীতি টাইপের কিছু? আচ্ছা, একজন ব্যবস্থাপকের কাজের পরিধি নির্ধারিত হয় কি দ্বারা? এটা হচ্ছে প্রিন্সিপাল দ্বারা নাকি পলিসি দ্বারা? ভাই পলিসি দ্বারা। কেন প্রিন্সিপাল? তোমার কোশ্চেন হচ্ছে যে কেন প্রিন্সিপাল ধারা না? প্রিন্সিপাল তো ভাই একটা কোম্পানির হচ্ছে কি বলে, একটা প্রিন্সিপাল থাকে, আদর্শ থাকে সোজা হিসাবে, ঠিক আছে, যে এই আদর্শ মেনটেন করে সবাই চলে। বাট একজন ব্যবস্থাপক, এখানে একজন ব্যবস্থাপকের কথা বলা হয়েছে, একজন ব্যবস্থাপক তার পলিসির মাধ্যমেই পলিসির যে পরিধি ওইটা নির্ধারিত করে, ঠিক আছে। একজন ব্যবস্থাপক কাজের পরিধি নির্ধারিত হয় কিসের মাধ্যমে? পলিসির মাধ্যমে, ওই কোম্পানির প্রিন্সিপালের মাধ্যমে না, ঠিক আছে। প্রিন্সিপাল তো সবার জন্য প্রযোজ্য, যে না এটা আমাদের আদর্শ, ঠিক আছে, বা নীতি, এই নীতি অনুযায়ী সবাই চলে। বাট ব্যাপারটা এরকম না। এটা যখন ব্যবস্থাপকের কাজের পরিধি নির্ধারণের কথা বলা হবে তখন সেটা পলিসি হবে, ঠিক আছে। তাহলে আমার 16 অ্যান্সার হচ্ছে গ হবে। বুঝতে পারছি যে কোশ্চেন করছিল, কোশ্চেন জানি কি করছিল, ফাতেমা, ফাতেমা বুঝছি। ওকে, 17 অ্যান্সার হচ্ছে, অনেকে বলছে ডি 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 ডি, হ্যাঁ, কোনটি স্থায়ী পরিকল্পনা? হ্যাঁ, পলিসি অবশ্যই। 18, কোন ধরনের সমস্যা সমাধানের জন্য স্থায়ী পরিকল্পনা করা হয়? আচ্ছা দেখো, স্থায়ী পরিকল্পনা কেন করা হয়? এটা কি পুনরাবৃত্তির জন্য, নাকি এককালীন সমস্যার জন্য, অসাধারণ সমস্যার জন্য, কোনটিই নয়, নাকি উপরের সব কয়টি? আচ্ছা, অনেকে বলতেছে এ, অনেকে বলতেছে হচ্ছে 4 নাম্বার, যে কোনোটিই নয়, আবার নুরি বলতেছে এ। ওকে, অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার হচ্ছে ভাইয়া কি? এ। দেখো, এই স্থায়ী পরিকল্পনা মূলত কেন করা হয় আমি তোমাকে স্থায়ী পরিকল্পনা একটু বুঝাই, তাহলে হয়তো বা ক্লিয়ার হবা। যে ধরো তোমাদের একটা ক্যালেন্ডার বানাবে, হ্যাঁ, একাডেমিক ক্যালেন্ডার বানাবে। এই একাডেমিক ক্যালেন্ডার বানানোর প্রসিডিওরটা কি? একটা প্রসিডিওর আছে পূর্ব নির্ধারিত, যেটা প্রতি বছর ওই প্রসিডিওরের উপর মেনটেন করে হয়ে আসতেছে। যে জানুয়ারিতে অ্যাডমিশন হবে, ফেব্রুয়ারিতে ক্লাস হবে, মার্চে ক্লাস হবে, এপ্রিলে একটা টিউটোরিয়াল হবে, দেন আবার মে জুনে ক্লাস হবে, জুলাই গিয়ে হাফ ইয়ারলি হবে, দেন আবার সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে হচ্ছে তোমার সেকেন্ড টিউটোরিয়াল হবে,
তার ডিসেম্বরে ফাইনাল একটা এক্সাম হবে, ঠিক আছে, মাঝখানে ঈদের ছুটি টুটি এগুলো থাকবে। সো এটা অনুযায়ী একাডেমিক ক্যালেন্ডারটা সাজাচ্ছে। এটা কিন্তু প্রতি বছর সেম ওইটার উপর বেসিস করেই হচ্ছে, সাজাচ্ছে, তাই না? সো পূর্ব নির্ধারিত মানে একটা সমস্যার বা একটা জিনিসের যখন পূর্ব নির্ধারিত মান দেওয়া থাকে বা প্রসেস দেওয়া থাকে, সেটার উপর বেস করে যখন পরবর্তীগুলো হইতে থাকে, তখন সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। অর্থাৎ এইটার উপর বেসিস করে আগামী বছর যতগুলো পরিকল্পনা হবে এটার উপর বেস করে হবে। অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডার যদি বানাতে হয়, তাহলে আগে যেভাবে বানাইছি ওইটার উপর বেস করেই প্রতি বছর বানাতে থাকবো। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে আমার 18 অ্যান্সার কী হবে? পুনরাবৃত্তি। ক্লিয়ার? ওকে। 19 কি বলছে? কোনটি পরিকল্পনা প্রণয়নের ধাপ নয়? কোনটি পরিকল্পনা প্রণয়নের ধাপ না? অর্থাৎ পরিকল্পনা যখন আমি প্রণয়ন করি ওইটার মধ্যে ধাপ না কোনটা? লক্ষ্য নির্ধারণ, বিকল্প মূল্যায়ন, সহায়ক পরিকল্পনা প্রণয়ন নাকি কর্মী নির্বাচন? কোনটা? 19-এর অ্যান্সার কী হবে? এটা খুবই ইজি হয়ে গেছে না? আমি জানি তিনোটাই আছে, ক আছে, খ আছে, ঘ আছে, নাই কি কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন পরিকল্পনার মধ্যে আসেই না, এটা তো স্টাফিংয়ের মধ্যে আসে, তাই না? তাহলে 19-এর অ্যান্সার কি? 19-এর অ্যান্সার হচ্ছে সি বা গ। 19-এর অ্যান্সার হচ্ছে সি বা গ। ওকে। নিয়ন্ত্রণের ভিত্তি কি? এটাও ইজি। নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা কেন? পরিকল্পনার উপর বেসিস করেই, হ্যাঁ, আমার যে প্ল্যান, সেই প্ল্যানের উপর বেসিস করে আমার কন্ট্রোলটা হয়। নির্দেশনার উপর বেসিস করা হয় না, প্রেশনের উপরে হয় না, সংগঠনের উপর বেসিস করা হয় না, নেতৃত্ব দানের উপরে হয় না। হয় কিসের উপর বেসিস করে? পরিকল্পনার উপর বেসিস করে আমার নিয়ন্ত্রণটা করা হয়। এই জন্য নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয় কাকে? পরিকল্পনাকে। ক্লিয়ার? হ্যাঁ, 19-এর 3, 20-এর 2। ভেরি গুড। ফাতেমা সুমাইয়া বিনতে। ওকে, হ্যাঁ। 21 নাম্বার কি বলছে? পরিকল্পনার কার্যাবলী নয় কোনটি? পরিকল্পনার কার্যাবলী নয় কোনটি? বলো তো অ্যান্সার কি হবে 21-এর? এটাও সোজা, অপশনগুলো পড়ো তাইলে বুঝবো। দেখো অপশনে কি বলছে? উদ্দেশ্য নির্ধারণ। এটা কি পরিকল্পনার কার্যাবলীর মধ্যে পড়ে? পড়ে। তার মানে এটা পরিকল্পনার কার্যাবলী। আচ্ছা, সংগঠন কি পরিকল্পনার কার্যাবলীতে আছে? না, নাই। আচ্ছা, বাকিগুলা দেখি। পরিকল্পনার বাস্তবায়ন, হ্যাঁ, এটা কার্যাবলীর মধ্যে আছে। পরিকল্পনার আঙ্গিনা স্থাপন, হ্যাঁ, এটাও কার্যাবলীতে আছে। তাহলে নাই কোনটা? সংগঠন। তাহলে অ্যান্সার কি হবে? যে পরিকল্পনার কার্যাবলী নয় কোনটি? সংগঠন তৈরি। তাহলে আমার 21-এর অ্যান্সার কি পাইলাম? ভাইয়া একটা কথা ছিল, ক্লাস শেষ একটু বললেন যে কিভাবে রিভিশন দিলে ভালো হবে। আচ্ছা তাজওয়ার, কিসের ব্যাপার রিভিশনের কথা বলতেছো? মানে ম্যানেজমেন্ট মানে সেকেন্ড পেপার তুমি রিভিশন কিভাবে দেবে এটার উপর বলতেছো? যে এটার রিভিশন কিভাবে দেবে এইচএসসির জন্য? একটু আমাকে একটু ক্লিয়ারলি বলো। হ্যাঁ, ওকে। 22 কি বলছে? নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়? একার্থক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, লক্ষ্য নাকি মাস্টার প্ল্যান? কোনটা? নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য। তা আমি আগেই বলছি, আমার যখন একটা ফিক্সড নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, ওইটা অর্জনের জন্য আমি কোন ধরনের পরিকল্পনা নিব? আমি অবশ্যই একার্থক পরিকল্পনা নিব। ঠিক আছে? হ্যাঁ, যারা বলছে 21-এর, হ্যাঁ 21-এর 2 আর হচ্ছে 22-এর 1, 22-এর সি যারা বলছো, এই যে তাজওয়ার ভাই ভুল বলছো, ঠিক আছে? 22-এর সি হবে না, 22-এর এ হবে। দেখো নির্দিষ্ট অর্জন, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। তুমি লক্ষ্যটা দেখে, লক্ষ্য কিন্তু এক ধরনের একার্থক পরিকল্পনা। লক্ষ্য কিন্তু এক প্রকার কি একার্থক পরিকল্পনা। সো অ্যান্সার হবে একার্থক পরিকল্পনা, লক্ষ্য না। লক্ষ্য না, কারণ একার্থক পরিকল্পনার মধ্যে শুধু লক্ষ্য নাই, আরও আছে, মিশন আছে, ভিশন আছে, আমার প্রজেক্ট আছে, প্রকল্প আছে, তাই না? সো প্রকল্প যদি থাকে যে নির্দিষ্ট একটা উদ্দেশ্য অর্জনের জন্য একটা প্রকল্প করা হয়েছে, এটা কি তাহলে একার্থক পরিকল্পনার মধ্যে হয় না? হয়। দেখো ব্যাপারটা হচ্ছে এটা যে আমি হোলটাকে চিন্তা করব, ঠিক আছে, স্পেসিফিক একটাকে এখন চিন্তা করব না। আচ্ছা, সব সাবজেক্ট এইচএসসির জন্য প্লাস অ্যাডমিশনের জন্য ভালো হবে। এমসিকিউগুলোর পরেই বলতেছি, দাঁড়াও, এমসিকিউগুলোর পরেই বলতেছি, ঠিক আছে? তো
22-এরটা কি? গ। 23 কি বলছে? ব্যবস্থাপনা ধারাবাহিক পরিকল্পনাকে কোন ধরনের নির্দেশনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? এটাই একটু তোমাদের জন্য টাফ, এটা একটু বলে দিই ভাই। সেটা হচ্ছে, এটা জানি তোমরা পারবা না অনেকে। হ্যাঁ, 23-এর অ্যান্সার হচ্ছে চা। অগ্রাধিকার, অগ্রাধিকার ভিত্তিক তালিকা, যে ব্যবস্থাপনা ধারাবাহিক পরিকল্পনাকে কোন ধরনের নির্দেশনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন একটা ধারাবাহিক পরিকল্পনা করতে যাব, যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, তখন সেই ক্ষেত্রে কোনটা চিন্তা করবো? অগ্রাধিকার ভিত্তিক, তার ইম্পর্টেন্ট সবচেয়ে কোনটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দেন এটা করব, দেন এটা করব, দেন এটা করব। ঠিক আছে, ইম্পর্টেন্টের উপর বেস করে, অগ্রাধিকারের উপর বেস করে তখন পরিকল্পনা করা হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে 23-এর অ্যান্সার গ। বুঝতে পারছি? 23 বুঝছি। ওকে। 24, বাংলাদেশের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন কোন ধরনের পরিকল্পনা? যোগাযোগ ব্যবস্থা, এই যে টেলিকমিউনিকেশন উন্নয়ন, এটা কোন ধরনের পরিকল্পনা? এটা কি একার্থক নাকি স্থায়ী নাকি লক্ষ্য নাকি কৌশল? এটা আমি জানি যে লক্ষ্য হবে না, কৌশল হবে না, তাহলে কি একার্থক নাকি স্থায়ী বলো তো? যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কোন ধরনের, একার্থক নাকি স্থায়ী? 24-এর অ্যান্সার কি হবে? 23 ডি, হ্যাঁ। 24-এর হচ্ছে বি। বি, ভেরি গুড। হ্যাঁ, স্থায়ী পরিকল্পনা। কেন ভাইয়া? এই যে দেখো, অনেকে বলবে কেন ভাই একটু আগে বললেন পদ্মা সেতু নির্মাণ এগুলো হইতেছে একবার। ভাইয়া দেখো, ওইগুলো একবারই, কারণ ওইটা একবারই হয়, এটা এমন না যে প্রতি বছর ভাঙ্গা আবার করব, ভাঙ্গা আবার করব। বাট এই যে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা যেটা, সেটা কি যদি কোনো ত্রুটি হয় তাহলে ওই আগের নিয়মে দেখবো যে এই ধরনের ত্রুটি হলে কি করছিল আমাদের পর্দাতারা, এমন সলিউশন করছে, তাহলে আমরা এইভাবে সলিউশন করবো, তাই না? সো এই ধরনের পরিকল্পনাগুলো হইতেছে স্থায়ী পরিকল্পনা। ক্লিয়ার? 24-এর অ্যান্সার কি হলো তাহলে ভাইয়া? বি। ওকে। অভিলক্ষ্য কোন ধরনের পরিকল্পনা? অভিলক্ষ্য 25, ইজি, একার্থক। এটা আমার স্থায়ীও না, এটা আমার নমনীয় না, এটা আমার দীর্ঘমেয়াদী না, তাই না? অভিলক্ষ্য হচ্ছে আমার একার্থক পরিকল্পনা। আমি জানি যে মিশন, ভিশন এগুলো সব একার্থক, তাই না? ওকে। বহুজাগতিক কোম্পানির জন্য কোনটি উপযোগী? সামগ্রিক, আঞ্চলিক, বিভাগীয় নাকি কার্যভিত্তিক? বলো। বহুজাতিক কোম্পানির জন্য, বহুজাতিক মানে ওই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। আচ্ছা, আবু বকর বলছে 26-এ আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নিব যদি বলতেন ভাইয়া। ওকে, বলবো, এই যে এখনই বলতেছি, এটাই লাস্ট পেজ তোমাদের এমসিকে, এরপরেই বলতেছি। 26-এর অ্যান্সারটা দাও। 25-এর বি, হ্যাঁ। 26-এর এ বলছো। ওকে, আর কেউ? নুরি 25-এর 4 হবে না, হ্যাঁ আপু? 25-এর হচ্ছে বি হবে। আচ্ছা, ফাতেমা বলছো 26-এর এ, নুরিও বলছো 26-এর এ। এ কেন? বহু জাগতিক বলছে, মাল্টিন্যাশনাল। আচ্ছা আমি বলি অঞ্চল ভিত্তিক। দেখো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কি এরিয়া বেসড হলে তাদের জন্য অপারেশনগুলো করা সহজ হয়। ঠিক আছে, সো বহুজাগতিক কোম্পানির ক্ষেত্রে কোনটা উপযোগী যদি হয়, তাহলে সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। কোন পরিকল্পনা কোনটার জন্য উপযোগী সেটাও কিন্তু এক ধরনের কোয়েশ্চেন আসে। সো মোটামুটি কিন্তু তোমরা একটা আইডিয়া পাইছো যে কোন জায়গা থেকে কোন টাইপের প্রশ্ন আসে, তাই না? এবার আসবো তোমাদের সবার কথা, যে ভাইয়া কীভাবে আমার অ্যাডমিশন এবং এইচএসসির জন্য ভালো প্রিপারেশন নিতে পারি। এই যে এটা হচ্ছে সলিউশন। এটা দেখো ভাইয়া, কেন বলতেছি, কারণ আছে। প্রমোশন করতেছি, এটা বাদ দাও। যে ধরো তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি হচ্ছে আই এডুকেশনের একজন মেন্টর, আপনি আপনি যদি প্রমোশন না করেন ধরেন আপনার স্যালারি আটকে যাবে। ব্যাপারটা এরকম মোটেও না। ঠিক আছে, আমাকে কিন্তু বলে নাই প্রমোশনের কথা করতে। ঠিক আছে, কারণ তোমরা অলরেডি পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাদের কাছে আমি কি প্রমোশন করব? কোন প্রমোশন করার কিছু আছে? নাই। আমি এরপরও কি বলতেছি দেখো, যে
টেস্ট পেপার পরবর্তী ফাইনাল রিভিশন, তোমাদের অলরেডি কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে গেছে অনেকগুলো কলেজে, তাই না? তোমাদের যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারা এটাতে একটু ভর্তি হয়ে যাও। খুব বেশি মূল্য না, 4,000 টাকা রাখছিল, পরে হচ্ছে কমায় 2,000 করছে, স্টুডেন্টদের জন্য করছে। আর যারা অলরেডি হচ্ছে তোমরা যারা আমাদের কামব্যাক বা কামব্যাক 2.0-তে আসো তাদের জন্য তো আবার আরও স্পেশাল ডিসকাউন্ট আছে, তাদের 2,000 টাকাও লাগবে না, ঠিক আছে? এটার পেছনে কারণটাকে আমি একটু বুঝাই বলি তোমাদেরকে। আমি আগের ক্লাসেও বলছি যে তোমরা যারা বলতেছো যে ভাইয়া আমি প্রিপারেশন নিব, হ্যাঁ, তোমরা কিভাবে প্রিপারেশন নিবা? তোমরা আগে এইচএসসি ফোকাসড হও। আমি বলবো, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি জানি না তোমাদেরকে কে কি বলে, আমার কাছে যেটা মনে হয় যখন যেই জায়গায় আসো আগে বর্তমানটাকে ঠিক রাখো, আগে বর্তমান ঠিক রাখো, বর্তমান ঠিক রেখে দেন ভবিষ্যতে চিন্তা করো। তুমি বলছো ভাই আমি রিভিশনটা কিভাবে দিব, রিভিশনটা তুমি এইভাবে দিতে পারো যে এইচএসসি, হ্যাঁ, এইচএসসির জন্য সবার আগে রিভিশন দিবা কিভাবে, তুমি প্রত্যেকটা টপিক বেস যাবা, টপিক বেস যাবা। আমি কেন বলতেছি এইটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে, কেন? এটার পেছনে 3টা রিজন। প্রথম, আমরা প্রত্যেকটা ক্লাসের স্টার্টে ধরো মনে করো আমি ম্যানেজমেন্ট, সাপোজ ধরো আমি ম্যানেজমেন্ট পড়াচ্ছি, আমি ম্যানেজমেন্টের মধ্যে করো ধরো এই যে পরিকল্পনাই পড়াইতেছি, হ্যাঁ, আমি একদম প্রথমেই পরিকল্পনার এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা আমি স্টার করে দিলাম। যে ধরো আমি বললাম যে পরিকল্পনার যে প্রকারভেদটা আছে, তোমরা যদি পরিকল্পনার প্রকারভেদটা প্রপারলি কেউ পড়ো, ওইটা আমি ধরো 7 স্টার দিচ্ছি, যে প্রতি বছর পরিকল্পনা থেকে কোশ্চেন আসলে 10টা প্রশ্নের মধ্যে ধরো 10টা বোর্ডের থেকে 9টা বোর্ডেই প্রকারভেদ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? সো এরকম স্টার করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যে তাইলে কি হইতেছে ভাই, দেখো একে তো টেস্ট পেপার সলিউশন মানে কি, তুমি হচ্ছে সময় তোমাদের কম, তাই না? অল্প সময়ের মধ্যে প্রপার একটা রিভিশন লাগবে তোমাদের, একদম যেন সবটা কাভার হয়। আমি এখন কি আমার ওই সব পড়ার সময় আছে? তুমি আমাকে বলো, এখন কি আর সব পড়ার? আচ্ছা, ফাতেমা বলতেছে যে টেস্ট রিভিশন করছে, আমি অ্যাডমিট হয়েছি, বাট ডেইলি রুটিনের পড়াটা আমার থেকে প্রচুর হিউজ লাগে, এই কারণে টেনশনে পড়াই হচ্ছে না। আচ্ছা, তোমার জায়গা তো আসে, আমি একটু বাকিদের জন্য বলি যারা ভর্তি হও নাই, হ্যাঁ, তুমি যখন প্রথমেই, আমি ভাইয়া কী করতেছি, প্রত্যেকটা সাবজেক্টটায় টপিক দিয়ে দিচ্ছি, একদম প্রথম পার্ট, 3টা পার্টে সাজাইছি এটাকে, এই কোর্সটাকে। প্রথম পার্টে তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক, যে এটা 7 স্টার, এটা 5 স্টার, এটা 3 স্টার, এটা 2 স্টার, তুমি বুঝতে পারবা যে ওই চ্যাপ্টার থেকে কোন টপিকটা তোমার ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে, তুমি নিজে কিন্তু এটা দেখে বুঝতে পারতেছো। এখন ওইটার উপর যখন তুমি ফোকাস করবে, তুমি দেখতেছো 9টা, তুমি 10টা সৃজনশীল আসতেছে, এর মধ্যে 9টা পারতেছে একটা টপিক পড়াই, তাহলে তুমি ওইটা আগে শেষ করবা না? অবশ্যই আগে ওইটা শেষ করবা। এখন এই কোর্সগুলোতে, এই কোর্সে কি, এখন এই যে একজন বললো যে আমার ভাই ইংলিশের সমস্যা, সে শুধু ইংলিশটাতে ফোকাস করতে পারতেছে, বাকিগুলো তার না দেখলেও হইতেছে, যা সবগুলোতে সমস্যা, যার যেটা সমস্যা স্পেসিফিকলি ওই ক্লাসে গিয়ে ওই টপিকটা সে দেখে ফেলতে পারতেছে, তাহলে তোমাদের রিভিশন দেওয়াটা কী হইতেছে, তখন তুমি ক্লুলেস। তোমাদেরকে এই যে গাইডেন্সের মধ্যে নিয়ে আসতেছে এই কোর্সটা, ফুল গাইডেন্সের মধ্যে নিয়ে আসতেছে কীভাবে কি করবা না করবা, ঠিক আছে? যে তুমি কি করতেছো না করতেছো ফুল তোমাদেরকে ফার্স্টে হচ্ছে 30 দিনের একটা টাইম লিমিট দিচ্ছে, যে ও যেটা বললো 30 দিনের টাইম লিমিটের মধ্যে কি করতেছে ভাই, আর্কাইভ যত ক্লাস আছে, অর্থাৎ আমাদের যত ক্লাস হয়েছে কামব্যাক বা কামব্যাক টু আর্কাইভ ক্লাসগুলো দিয়ে দিছি। তোমরা আগে ক্লাস করো, করে তোমাদের যেগুলো সন্দেহ থাকবে, তোমরা যেটা বুঝবো না সেটা তো ফার্স্টে তো আমরা হচ্ছে এই যে একদম টপিক বেস সাজেশন দিয়ে দিব। সেকেন্ডলি আমরা এমসিকিউ দিচ্ছি, এমসিকিউ সলভ করাবো। এমসিকিউ কী টাইপের এমসিকিউ সলভ করবো, বিভিন্ন এই যে কলেজগুলোতে আসছে, বোর্ডে আসছে বা আসতে পারে বোর্ডে, কারণ আমরা তো যে বললাম না আমাদের রিসার্চ টিম আছে, তারা হচ্ছে এগুলো অ্যানালাইসিস করে বেস্ট এমসিকিউ, অর্থাৎ যেন ওই টপিকটা কভার হয়ে যায়। ধরো মনে করো পরিকল্পনার এই জায়গাতে, যে আমি যেমন তোমাকে 26টা এমসিকিউ করেছি না, 26টা এমসিকিউ কিন্তু মোটামুটি তুমি আইডিয়া পেয়ে গেছো পরিকল্পনা থেকে কোন জায়গা থেকে কোন টাইপের প্রশ্ন হয়, আইডিয়া পাইছো না? এরকম তোমাদের প্রত্যেকটা টপিক কভার করে ফেলবে ওই এমসিকিউগুলোতে। সিকিউতে এরকম একটা মাস্টার সিকিউ থাকবে, একটা বা দুইটা, ওই দুইটা সিকিউতে এই পরিকল্পনা চ্যাপ্টার যত প্রকারের বা যতভাবে সিকিউ আসতে পারে, ওই দুইটা সিকিউর মাধ্যমে যেন তোমরা বুঝে যাও, ওইভাবে ওই সিকিউগুলো সাজানো হবে। এই যে রিসার্চ করে, এটা কিন্তু অনেক কষ্টকর সময়, এটা কিন্তু তোমাদের জন্য অনেক টাইম কনজিউমিং হবে, তাই না? তোমাদের জন্য সময় অনেক অপচয় হবে তোমরা যদি নিজে নিজে এটা করতে চাও। তোমাদের কাজটা কি করতেছি ভাই, সোজা করে দিচ্ছি, তোমরা জাস্ট খালি ভর্তি হবা, যেমনি রুটিনে আসে রুটিন ওয়াইজ ক্লাস করবা। আর প্লিজ ভাই, যারা ক্লাস করো লাইভ ক্লাস,
তাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা লাইভ ক্লাস কোনো রেকর্ড করো ভাই, বিশ্বাস করো অনেক লসে পড়তেছো, অনেক লস। তুমি লাইভ ক্লাসে তোমার এমসিকিউ সমস্যা, সিকিউ সমস্যা বা সাজেশনের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে যে ভাই আমি তো এটা আমার কাছে কঠিন লাগে, তাহলে আমি কি করতে পারি, কোয়েশ্চেন থাকতে পারে না, এটা সলিউশন তুমি পাবা সার্জের সাথে 1-to-1 সেশনে পাচ্ছ তুমি, ঠিক আছে। তো তোমরা যারা লাইভ করবা তাদের জন্য ভাই মহা হাঘাকাল, ঠিক আছে। 30 দিনের একটা প্ল্যান আছে, ঠিক আছে। 1 তারিখ থেকে, এপ্রিল 1 তারিখ থেকে শুরু হইতেছে। তোমরা সুন্দর মতো এই ভর্তি হয়ে ক্লাসগুলো একটু করো। যারা এখনও ভর্তি হয় না, একটু লেট আসো, তারা কি একটু বেশি করে ক্লাস করতে হবে। এই যে ঈদের ছুটি আছে, ভাইরা তো অফ দিয়ে দিব, তখন এই ছুটির মধ্যে একটু পড়াটা আগে নিবা। আর যে বলতেছো যে ভাইয়া আমি ভর্তি হয়েছি কিন্তু ডেলি পড়াটা হিউজ লাগে এই জন্য পড়তেছি না, তোমার জন্য বলি ভাইয়া, তোমার একদম সোজা করে বলি, তোমার ধরো তোমার 13টা সাবজেক্ট, হ্যাঁ, 13টার মধ্যে কি 13টাতে সমস্যা এমন আছে? এমন তো না। তুমি তাহলে কি করবা, যে যেটা যেটা সমস্যা আগে ওইটা ধরো, তোমার 6টা সাবজেক্টের সমস্যা, তাহলে ওই 6টাতে ফোকাস দাও না, ওই 6টা আগে শেষ করো। এরপরে বাকি 7টা ওইটা তো আমরা যখন রিভিশন প্ল্যান শুরু করবো তখন তো আবার রিভিশন হবেই। তুমি যেহেতু সব পারতেছো না, তাইলে তুমি চেষ্টা করো সব পারার, বা সব না পারলে যেগুলো তোমার লাগবে একদম ইম্পর্টেন্ট ওইগুলো শুরু করো। এখন ওই যে বলে না, নাইমা মাচ্চা কানামা ভালো, একদম কিছু না করা থেকে তো কিছু করাটা এত ভালো, তাই না? তো তোমরা চেষ্টা করবা, ধরো 13টা সাবজেক্ট মানে 13টা পেপার, তাই না? 13টা পেপারের মধ্যে 6টা পেপারের সমস্যা, ওই 6টা পেপারে রিভিশন দাও, ওই 6টা পেপারের ক্লাসগুলো করো। দেন 7টা রাখো। 7টা কেন রাখবা? কারণ ওইগুলোতে তোমার খুব একটা সমস্যা নাই, ওইটা যখন আমরা ভাইরা লাইভ ক্লাসটা করাবো তখনই পেরে যাবো, তাই না? এই হচ্ছে হিসাব নিকাশ। এই জন্য বলছি ভাই, এটা যদি ভর্তি হও তোমার জন্য লাভ হবে, বাকিটা তোমাদের ইচ্ছা। এখন যারা ভর্তি হইবা না ওদের জন্য কি, ওদের জন্য একটু সময়টা বেশি লাগবে। কিরকম? এই যে সেম আমরা যে কাজটা তোমাদের জন্য করে দিতেছি, এটা তোমাদের নিজের বাসায় বসে করতে হবে। আমি কি বলতেছি বুঝছো? যারা ভর্তি হবা তাদের তো কিছুই করা লাগতেছে না, শুধু এটা অনুযায়ী ফলো করে পড়বা। আর যারা ভর্তি হচ্ছে না তাদের সাজেশনটা কি, এই ওয়াইজ প্যাটার্ন করে তোমরা জিনিসটা পড়বা। ফার্স্টে প্রত্যেকটা টপিকে যাবা, গিয়ে দেখবা ইম্পর্টেন্ট কি, একটু ঘাটবা। যারা ভর্তি হচ্ছে না তাদের জন্য যে গাইড বা টেস্ট পেপার যেটা আছে এটা একটু ঘাটবা, দেখবা যে কোন টপিক থেকে ওই অধ্যায় সৃজনশীল। সাপোজ মনে করো তুমি যদি পরিকল্পনাতে যাও, টেস্ট পেপার যাদের আছে একটু ঘাটলে দেখবা যে প্রকারভেদ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, তাহলে প্রকারভেদটা হচ্ছে 7 স্টার দিবে। এমন করে নোট করবা যে কোন কোন চ্যাপ্টারের জন্য কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট। গেল তোমার চ্যাপ্টারের মধ্যে টপিক গেল, দেন ওই টপিকের উপরে এমসিকিউগুলো কী কী আছে ওইগুলো সবগুলো দেখবা, দেন সিকিউ যেগুলো আছে এগুলোও দেখবা, ঠিক আছে? তাইলে তোমার রিভিশনটা হয়ে যাবে। আর যদি মনে করো যে ভাইয়া, কারণ এই যে তুমি এই যে খুঁজ বা প্রিপেয়ার করবে এগুলো টাইম কনজিউম, যেহেতু সময় তোমাদের কাছে বেশি নাই, সো আমার কাছে মনে হয় এই কোর্সটাতে ভর্তি হওয়া তোমাদের জন্য বেটার হবে। আর যারা পারবে না, কোনো সমস্যা, তোমাদের যদি ফাইন্যান্সিয়ালও কোনো সমস্যা থাকে পার্সোনালি বলবা, টিম আছে, টিমের সাথে বলবা যে ভাইয়া এটাও আমার জন্য কম হয়ে যাচ্ছে, আমি অলরেডি আপনাদের কাম ব্যাকে এদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, ঠিক আছে? এদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, কোনো সমস্যা নেই। আর অলরেডি যেহেতু প্রি অ্যাডমিশন তোমরা আসোই, সো আমি মনে করি একটু দিবে। আর যদি না দেয় ভাইয়ারে বললো, ভাইয়ার চেষ্টা করবো তোমাদের যার একটু সমস্যা আছে তাকে ডিসকাউন্ট দেওয়ার, ঠিক আছে? বাট আমার কাছে মনে হয় আপনি ইংলিশ ফাউন্ডেশন 4.2-তে আসেন, ওই কোর্সটা ভালো হবে। হ্যাঁ, ওইটা অনেক ভালো। ওইটা হচ্ছে আমাদের নিজেদের মহসিন স্যারই নিচ্ছে। হ্যাঁ, মহসিন স্যার হচ্ছে মোটামুটি প্রায় 12-13 বছর ধরে ইংলিশে পড়াচ্ছেন, তো তুমি আইডিয়া করতে পারতেছো কীরকমভাবে হবে, ঠিক আছে? সো মোটামুটি আইডিয়া করতে পারতেছে কীরকম ক্লাস হবে। সো ওইটাও অনেক ভালো। আজকে মনে হয় যে 12টা থেকে ক্লাস ছিল মহসিন ভাই ক্লাস নিচ্ছে। সো এই হচ্ছে তোমরা যারা বলছো ভাই রিভিশনটা কীভাবে দেবো, তাদের জন্য আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে তোমরা এটাতে ভর্তি হো, তাহলে এইভাবে সাজানোই পাচ্ছ। আর যারা ভর্তি হইতে পারবে না তারা হচ্ছে এইভাবে সাজায় নাও, যে তুমি প্রত্যেকটা, তোমার ধরো তোমার ম্যানেজমেন্টের সমস্যা, আমি ধরলাম এখন তোমার অ্যাকাউন্টিংয়ের সমস্যা, কী করবা? অ্যাকাউন্টিং কোন পেপার সমস্যা, ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? ধরলাম আমি যে সেকেন্ড পেপারের মধ্যে কোন চ্যাপ্টার সমস্যা? অংশীদারি চ্যাপ্টার সমস্যা। এখন অংশীদারে যাবা, সৃজনশীলগুলো ঘাটবা, যে ওই ধরো অংশীদার মনে হয় সেকেন্ড চ্যাপ্টার না, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে কোন টাইপের প্রশ্নটা সব থেকে বেশি আসে? ধরো এই যে লাভ ক্ষতিটা বেশি আসতেছে, তাই না? তাহলে লাভ ক্ষতি এরকম মার্ক করবে যে লাভ ক্ষতি এটা বেশি আসতেছে, এটা 7 স্টার, তার মানে আমার লাভ ক্ষতি শিখতে হবে। এমন করে প্রত্যেকটা চ্যাপ্টারে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা বের করলা, দেন ওইটার উপর ফোকাস করে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করলা, তাহলে তোমাদের রিভিশনটা হয়ে যাচ্ছে। বাট ওইটা একটু টাইম কনজিউম দেখেই এই কোর্সের জন্য বলছি, ঠিক আছে? আমি ইংলিশ কামব্যাক কোর্স আছে, ভেরি গুড, ওকে। সো আর কারো যদি কোনো প্রশ্ন আছে এই রিলেটেড, বা রিভিশন কীভাবে দিব না দিব, বা বুঝছো তাজওয়ার বা ফাতেমা যারা ছিল, ক্লিয়ার হয়েছে এই পার্টটা?
ওকে, চলো নেক্সটে যাই, আমরা আমাদের রিটেন পার্টে চলে যাই। এক, দেখো রিটার্ন পার্টে মোটামুটি ভাইয়া হচ্ছে 34টার মতো মনে হয় প্রশ্ন রাখছে, ঠিক আছে? 34টা মোটামুটি সব কিছু কভার করে, মনে হয় না আর কিছু বাকি আছে। দেখো 1 নম্বর কি বলছে, কোনটিকে ব্যবস্থাপনা কার্যাবলীর ভিত্তি বলা হয়? অবশ্যই পরিকল্পনা। পরিকল্পনা কি ব্যবস্থাপনার কার্যাবলীর ভিত্তি বলা হয়। পরিকল্পনা প্রণয়নের ভিত্তি কি? পরিকল্পনা প্রণয়নের ভিত্তি হচ্ছে পূর্ব শর্ত বা পূর্বের তথ্য, ওইটার উপর বেসিস করে তুমি হচ্ছে পরিকল্পনাটা করি, তাই না? দ্যাট পূর্বানুমানের মাধ্যমে পরিকল্পনা কি দূর করে? ঝুঁকি এবং অনিশ্চয়তা দূর করে। ঝুঁকি এবং অনিশ্চয়তা দূর করে। পরিকল্পনা কেমন প্রক্রিয়া? পরিকল্পনা একটা নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। 10 মিনিট। আচ্ছা, তোমাদের মনে হয় অনেকের নামাজের সময় হয়ে গেছে, তাই না? এই জন্য আমাকে বলতেছি একটু ক্লাসটা শেষ করে দিতে। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। দেখো, তো পরিকল্পনা কেমন প্রক্রিয়া? নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। এটা কি মানে কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? ব্যবস্থাপনা দরপর কি? পরিকল্পনা, জানি। নেক্সট, ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ কোনটা? ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। এরপরে কি বলছে? ব্যবস্থাপনা অন্যান্য কাজের ভিত্তি কোনটি? ব্যবস্থাপনা অন্যান্য কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ আদার্স যে কাজগুলো করা হয়, এই সবগুলো কিসের উপর বেসিস করে করা হয়? পরিকল্পনার উপর বেসিস করে করা হয়। ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটা? পরিকল্পনা। দেখো, ব্যবস্থাপনা একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে? একটা চলমান প্রক্রিয়া। গত ক্লাসে শিখাইছি। তার মানে কি, আমি যখন নিয়ন্ত্রণটা শেষ হয়ে যায়, এরপরে আবার ওই নিয়ন্ত্রণের উপর বেস করে আবার পরিকল্পনাটা হয়। নিয়ন্ত্রণের সর্বশেষ কাজ কি? ওই যে বিচ্যুতর কারণ বের করা, 4 নম্বর ধাপ। এরপরে কি 5 নম্বর ধাপ? সেটার প্রয়োগ, যে এখন কি করা যায়, সলিউশনটা কি, এই সলিউশনটার উপর বেস করে পরবর্তী পরিকল্পনা তৈরি করা হয়, তাই না? তো নিয়ন্ত্রণের পরবর্তী ধাপটা কি? পরিকল্পনা। এরপর ব্যবস্থাপনার কোন পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা? দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে যারা আছে তারা করে। ক্লিয়ার? লং টার্ম যেই প্ল্যানিংগুলো, এগুলো কারা করে? উচ্চ স্তরে যারা আছে তারা করে। ওই যে 3টা স্তর, উচ্চ, মধ্য, নিম্ন, এর মধ্যে উচ্চ স্তররা করে। স্বল্প মেয়াদী পরিকল্পনা সর্বোচ্চ কত বছরের জন্য প্রণীত হয়? 1 বছর। সর্বোচ্চ 1 বছর, সর্বনিম্ন 1 বছরের নিচে যেটাই হোক না কেন। 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 9 মাস হতে পারে, তাই না? ওকে, দেন হচ্ছে 11, 3 বছরের জন্য গৃহীত পরিকল্পনা কি? মধ্য। কারণ কি? আমি জানি 1 থেকে 5 বছরের মধ্যে যেগুলো হবে এগুলো হচ্ছে মধ্যমেয়াদী। ওকে, একটা প্রতিষ্ঠান ভিশন 2030 নির্ধারণ করা হলে তা কোন ধরনের পরিকল্পনা হবে? দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভিশন 2030 কেন? আচ্ছা, এখানের মধ্যে একটা কথা, হ্যাঁ, এই কোশ্চেনটা রেডি করা হয়েছিল কখন জানো? এই কোশ্চেনটা রেডি করা হয়েছিল 2000 খুব সম্ভবত 22-এ। 2022-এ যেহেতু করা হয়েছে, তখন কি দেখো তো ডিস্টেন্সটা কত? 22-এর থেকে 30, 8 বছর না? সো এই জন্য এটা অ্যান্সার হচ্ছে দীর্ঘমেয়াদী। এটা অ্যান্সার কি? দীর্ঘমেয়াদী। বাট আমি যদি এখন বর্তমান চিন্তা করি 2026 থেকে 2030, আচ্ছা এখানে কত বছর হচ্ছে? 4 বছর না? তখন কিন্তু এটা দীর্ঘমেয়াদী থাকবে না, এটা কি হয়ে যাবে? মধ্যমেয়াদী। কারণ দেখো 1 থেকে 5 বছরের মধ্যে, সো ডিপেন্ড করতেছে তোমার কত সাল দিয়ে রাখছে এটার উপরে। ক্লিয়ার? ওকে, পরিকল্পনার অভিপ্রেত ফল কি? লক্ষ্য। পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনার মধ্যে, প্রকল্প কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? আগেই বলছি, প্রকল্প একার্থক পরিকল্পনা। নগদ বিক্রয়ের নীতি, এই যে নীতি কোন ধরনের? স্থায়ী। নেক্সট, কারখানা বিল্ডিং তৈরি কোন ধরনের পরিকল্পনা? একার্থক। কারণ কারখানার বিল্ডিং তো আমি প্রতি বছর চেঞ্জ করবো এমন না, একবারই করি। একটা কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা। ওই যে বললাম, একটা কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন, এটা কিসের? ওই আগে যেমন করে আসছি এখন অন্য করতেছি। সো এটা কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী। প্রতিষ্ঠানে কর্মদের পদোন্নতি প্রদানের যে নীতি, অর্থাৎ কেন পদোন্নতি দিব, এটা যে নীতি, এটা কিসের উপর বেস করে? স্থায়ী পরিকল্পনার উপর। ওই যে জ্যেষ্ঠতার ভিত্তিতে দিব, নাকি বয়সের ভিত্তিতে দিব, নাকি হচ্ছে যোগ্যতার ভিত্তিতে দিব, নাকি যোগ্যতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে দিব, এটা। শর্ট অ্যানালাইসিস বিশ্লেষণ ব্যবস্থার কোন কাজে লাগে? পরিকল্পনার কাজে লাগে। শর্ট অ্যানালাইসিস জিনিসটা কি, এটা একটু বলে দিই। এসতে স্ট্রেংথ, হ্যাঁ, স্ট্রেংথ মানে শক্তি। ডাব্লিউতে উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তুমি পরিকল্পনার মাধ্যমে বুঝতে পারবা তোমার কোম্পানির শক্তি কোনগুলো, স্ট্রেংথ কী কী, ওইটার উইকনেস কী কী, ওই শক্তির উপর বেসিস করে কী কী অপরচুনিটি আসবে, ওই উইকনেসের জন্য কোন ধরনের থ্রেট আছে।
ঠিক আছে। সো এই চারটা এটাকে বলে শর্ট অ্যানালাইসিস। এই শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে কি করা যায়, পরিকল্পনার কৌশল বা প্রণয়ন করা যায়। ঠিক আছে। সর্বোত্তম বিকল্প বাছাই ব্যবস্থাপনার কোন ধরনের কাজ? পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা কি ভাইয়া? সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, ওকে। আরে ওকে, পরিকল্পনাকে আয়নার সাথে তুলনা করেছেন কে? ওই যে ব্যবস্থা, এই পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনা দর্পণ, এটা বলছে কে? ডোলেন অ্যান্ড নটস। ঠিক আছে, গেল। এরপরে কেন পরিকল্পনাকে ব্যবস্থাপনার ঊর্ধ্বমুখী কাজ বলা হয়, উদ্দেশ্যমুখী কাজ বলা হয়? কেন পরিকল্পনাকে ব্যবস্থাপনার উদ্দেশ্যমুখী কাজ বলা হয়? কারণ এটা একটা উদ্দেশ্য অর্জনের জন্য সঠিক নির্দেশনা পাওয়া যায় এই পরিকল্পনার মাধ্যমে, এই জন্য। ওকে, নিয়ন্ত্রণের ভিত্তি কি? পরিকল্পনা। প্রতিষ্ঠানের প্রধান কাজের জন্য আলাদাভাবে কোন প্রকৃতির পরিকল্পনা প্রণয়ন করা হয়? কার্যভিত্তিক পরিকল্পনা প্রধান। ঠিক আছে। বহুজাতিক কোম্পানির জন্য কোনটা ভালো? আঞ্চলিক, আগেই শিখছি। প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা কোনটি? সামগ্রিক পরিকল্পনা। সর্বাধিক গুরুত্বপূর্ণ এটা কি? সামগ্রিক, অর্থাৎ সবাইকে নিয়ে, সবকিছু নিয়ে প্ল্যান করে আর কি। মাস্টার বাজেট তৈরি করা কোন ধরনের পরিকল্পনা? সামগ্রিক পরিকল্পনা। ওকে, পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ কি? বাজেট। বাজেট কেমন পরিকল্পনা? একার্থক। সরকারিভাবে বাজেট তৈরি করা হয় কত বছরের জন্য? 1 বছরের জন্য। কত বছরের জন্য? 1 বছরের জন্য। তার মানে 1 বছরের জন্য হলে এটা কি? এটা স্বল্প মেয়াদী পরিকল্পনা, তাই না? শেষ। হ্যাঁ, বাংলাদেশে সরকারিভাবে বাজেট তৈরি করা হয় কবে? জুলাই থেকে জুন মাসে। বাজেটটা কি? জুলাই থেকে জুন মাসে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে 1 জুলাই থেকে জুনের 30 জুন পর্যন্ত। ঠিক আছে, যে কোনো অর্থ বছরে। আচ্ছা, একটি কাজ কত সময়ের মধ্যে শেষ করতে হবে তার নির্ধারণকে কি বলে? সময় লক্ষ্য। কি বলে? সময় লক্ষ্য। প্রতিষ্ঠানের কোন বিভাগের মৌলিক কাজ বা উদ্দেশ্যকে কি বলে? মিশন। প্রতিষ্ঠানের কোনো বিভাগের মৌলিক কাজ বা উদ্দেশ্যকে কি বলে? মিশন। মিশন ও ভিশনের সাধারণ কোন প্রকৃতির? মিশন সাধারণত স্বল্পমেয়াদী, ভিশনটা হচ্ছে দীর্ঘমেয়াদী। মিশনটা কি ভাইয়া? স্বল্পমেয়াদী হয়, একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য হয়। ভিশনটা একটা ব্রড আইডিয়া, অর্থাৎ ব্রড বছর, অর্থাৎ অনেক সময়ের জন্য হয়ে থাকে। ঠিক আছে। মাস্টার ভাগাতে মানে কি? মানে বুঝি নাই। ও আচ্ছা, মাস্টার বাজেট। আচ্ছা, মাস্টার বাজেট মানে হচ্ছে ধরো সব কিছুর জন্য তো আলাদা আলাদা বাজেট থাকে না। ধরো আমি বললাম যে আমার একটা কোম্পানি, সাপোজ ধরো আই এডুকেশনের কথাই আমি ধরি, যে টিচারদের জন্য একটা বাজেট থাকে, যে টিচারদের এত টাকা করে পেমেন্ট করা হবে। ওকে, আমার ইউটিলিটি বা চলাচলের জন্য যে বাসা ভাড়া, স্টুডিও ভাড়া, লাইট বিল, কারেন্ট বিল যাই আছে, এটার জন্য একটা তোমার বাজেট তৈরি করা। দেন হচ্ছে আবার ধরো আমাদের যে স্টাফরা আছে, যারা হচ্ছে আমাদের একটু ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বা হচ্ছে যে চা কফি টফি এগুলো দেয়, বা খাবার টাবার রেডি করে দেয়, এদের জন্য একটা বাজেট। যারা হচ্ছে ক্রিয়েটিভ টিমে আছে, যারা হচ্ছে যে পোস্টার বানাচ্ছে, ভিডিও এডিট করে দিচ্ছে, বা থাম্বনেল বানাচ্ছে, ভিডিও, মানে এই ধরনের যারা কাজ করছে, ক্রিয়েটিভ টিমে যারা আছে, এদের একটা বাজেট। যারা পাবলিকেশনে আছে, ঠিক আছে, যে স্লাইড টাইড বানিয়ে দিচ্ছে, বা হচ্ছে বই পাবলিশ করার যে টাইপিংগুলো এগুলো করে দিচ্ছে, ঠিক আছে, এটা একটা টিম। আবার ধরো একটা রিসার্চ টিম, এদের একটা বাজেট থাকে, যে রিসার্চের জন্য কতটুকু বাজেট দিব, যে এরা যে বিভিন্ন সোর্স থেকে আনতেছে, এদের তো টাকা পয়সা লাগে, তাই না, এগুলো করতে। সো এদের জন্য একটা নির্দিষ্ট বাজেট থাকে। সো এই যে দেখো, এক একটা কাজের জন্য কিন্তু এক এক ধরনের বাজেট। এই সবগুলো সামগ্রিক কাজের যে বাজেটটা যখন করা হয়, যে কার জন্য কত বাজেট ফিক্সড করতে হবে, এটা হচ্ছে মাস্টার বাজেট। ঠিক আছে, এটা কোন পরিকল্পনা? এটা সামগ্রিক পরিকল্পনা। নুরি ক্লিয়ার এখন যে মাস্টার বাজেটটা কি ভাই? ক্লিয়ার যে মাস্টার বাজেটটা কি? সামগ্রিকভাবে যখন আমি সবগুলো বাজেট চিন্তা করি, তখন সেটা হচ্ছে মাস্টার বাজেট। ওকে, আর কার কোনো প্রশ্ন? ওকে, কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে। সো অনেক একটু দেরি করে ফেলছি ভাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, যে মাঝখানে কারেন্ট চলে গেছে, এই জন্য দেরি হয়েছে, আমার কিছু করার নেই। ঠিক আছে। সো তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ আগামী খুব সম্ভবত 14 তারিখে তোমাদের সাথে দেখা হবে, তখন হয়তো ফাইন্যান্স নিয়ে আসবো। তো সুস্থ থাকো, ততক্ষণ ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।